বই কোনো বিজনেস হচ্ছে না, বইয়ের বাজার হচ্ছে না। পরের বইমেলাতেই স্টল না পাওয়াতে বিশ্ব হিন্দু পরিষদ স্টল পাইনি। আমরা তো খুব তুচ্ছ। বিশ্ব হিন্দু পরিষদকে কোর্টে যেতে হয়েছে, আমরাও কোর্টে গেছি, কিন্তু সেই বইমেলা থেকে আমরা আলটিমেটলি বেরিয়ে আমাদেরকে স্থান পাওয়া গেল না, কারণ কোর্ট এখানে কোনো সুরাহা দিতে পারলো না। কেন পাচ্ছেন না, কেন বড় পাচ্ছেন না, স্টলটা কার বড়, কেন বড়, ইভেন তারা বেশ কিছু ক্ষেত্রে খোলাখুলি বলেন, গিল্ডের মেম্বার তাই বলে। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা বেশ সুন্দর আলোচনায় উপনীত হব। বাংলা সাহিত্য কি শুধুই বইয়ের মধ্যে সীমাবদ্ধ, নাকি একটা বিশাল ইন্ডাস্ট্রি যেখানে হাজার হাজার মানুষের জীবিকা, সংস্কৃতি এবং ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে? আজও লেখক, প্রকাশক, বই বিক্রেতা, মুদ্রক, সম্পাদক, অলঙ্করণ শিল্পী, লোকশিল্পী, নাট্যকর্মী অনেকেই অসংগঠিতভাবে এই অ্যাসোসিয়েশনের সাথে কাজ করে চলেছে, এই সংগঠনের সাথে কাজ করে চলেছে। তাদের জন্য কি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের প্রয়োজন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজ আমাদের সঙ্গে রয়েছেন বই বন্ধু পাবলিশিং হাউসের যিনি কর্ণধার শিবশঙ্কর চক্রবর্তী। যিনি নতুন উদ্যোগ নিয়েছেন অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফর লিটারেচার অ্যান্ড কালচার, আমরা সংক্ষেপে ABLC বলতে পারি। তো এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। আজ আমরা জানব কেন এই সংগঠন, কি পরিবর্তন আনতে চায় ABLC, বাংলা বই ও সংস্কৃতির ভবিষ্যৎ কোথায়। শিবশঙ্কর বাবু, আপনাকে আন্তরিক স্বাগত জানাই আন্তরিকভাবে, যে আজকে আপনি আপনার বহুমূল্য সময় থেকে আমাদের সঙ্গে কিছুটা সময় আড্ডা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, তার জন্য। তো আপনি প্রথমেই আমরা যে প্রশ্নটা করব সংক্ষেপে, বই বন্ধু এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য কি ছিল, আর একজন প্রকাশক হিসেবে কোন অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে বলি যে বই বন্ধু পাবলিকেশন কিন্তু কোনো প্ল্যানফুলি করা হয়নি। আচ্ছা। যে নর্মালি যে কোনো বিজনেস বা যেটা হওয়া উচিত, যে একটা বিজনেসে কেউ আসার আগে তার একটা প্ল্যান থাকা উচিত, বিজনেসের প্রফিটেবিলিটি সম্বন্ধে আন্দাজ থাকা উচিত, সার্ভে থাকা উচিত, কিন্তু এরকম কিছু ছিল না। আমি নিজের বিজনেসের জগতের মধ্যে সময় খুঁজে নিতে, আমি ছোটোবেলা থেকেই পাঠক, প্রচুর বই পড়ি। এটা মোটামুটি অনেকেই জানে যে আমি বইয়ের একটা সর্বগ্রাসী পাঠক। যা পাই মানে কিছু না পেলে হাতে খবরের কাগজ তো পড়ি, ঠোঙা পেলে ঠোঙাও পড়ে নি। হ্যাঁ, রাইট রাইট রাইট। সেই পড়তে পড়তে আমার একদিন, আমি বই পোকা বলে একটা গ্রুপ আছে, খুব বিখ্যাত গ্রুপ ফেসবুকে, 3 লাখের উপর মেম্বার আছে। আমি সেখানে একদিন একটা ঘটনা দেখেছিলাম যে একজন ভদ্রমহিলা একটা বই তখন কিনতে পারবেন না, কিন্তু বইটা পড়ার খুব ইচ্ছে হয়েছে, তো তিনি একটা পোস্ট করেছিলেন কি বইটা আমাকেও গিফট করতে পারবে। তো আমি খুব কৌতূহলী হয়েছিলাম, আমার নিজেরও গিফট করার ইচ্ছে হয়েছিল, আমিও কমেন্ট করেছিলাম। পরে আমি দেখলাম যে বহুজন কমেন্ট করেছে, বহুজন গিফট করতে চেয়েছে, এবং বহুজন তাকে প্রচুর সমালোচনাও করেছে। বহুজনের বক্তব্য এরকম করে চাওয়ার এটা জায়গা নয়, এরকম করে চাইছেন কেন, করে সুবিধা নিতে চাইছেন কেন। তো আমার একটা মনে হলো যে বই উপহার দেওয়াটা আমাদের একটা সংস্কৃতি ছিল। রাইট রাইট রাইট। আগে আমরা যে কোনো অনুষ্ঠানে বই গিফট করতাম, এবং সেই বইগুলো স্মৃতি হয়ে থেকে যেত যে এই অনুষ্ঠানে বা এই সময় আমি এই বইগুলো পেয়েছিলাম, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা আমাদের সংস্কৃতির বহু কিছু হারিয়ে ফেলেছি। আজকের দিনে কাউকে বই গিফট করলে আপনাকে গরিবই মনে হবে, মানে গরিব ছাড়া কিছু মনে হবে না, বা আপনার কিছু কালচার নেই এটা মনে হবে। অথচ যারা বই গিফট করেন বা যারা বই গিফট পেয়ে গর্ববোধ করেন, তারাই রিয়েল কালচার। আমার নিজের মনে আছে, আমার পৈতেতে আমি বই গিফট পাইনি। হ্যাঁ, উপনয়নে আমি অনেকগুলো আংটি পেয়েছিলাম সোনার, তো আমি সেটা নিয়ে খুব দুঃখ পেয়েছিলাম। তখন মাকে বলেছিলাম যে কেউ বই গিফট করলো না, যেখানে সবাই জানে আমি বই কত ভালোবাসি। আসলে তাদের ভেতরে তো একটা হীনমন্যতা কাজ করছে যে আমি বই দিলে আমাকে অ্যাকসেপ্টেন্স থাকবে না আমার। কিন্তু একটা সময় আপনাকে আমি একটু একটা জায়গায় বলতে চাই যে একটা সময় আমরা দেখেওছি যে বাড়িতে বই রাখা, মানে ব্যাকডোর, যেটা আলমিরা বলা যায়, আলমিরাতে বই রাখা, কার কত বই আছে তার উপরে কিন্তু বাঙালিদের মানদণ্ড বিচার হতো, যে এ কতটা পড়ে অথবা এ কতটা শিক্ষিত, বা লাইক এটাই ছিল। আমরা যে কত কিছু হারিয়ে এসেছি, তার মধ্যে এগুলো একটা, মানে প্রতিটা জায়গায় আমরা একটা একটা করে মানদণ্ড দেখতে পাবো,
যে আমরা আমাদের সভ্যতার সংস্কৃতি থেকে কতটা দূরে চলে এসেছি আস্তে রাইট আস্তে, রাইট রাইট যে একসেপ্টেন্সটাই চলে গেছে। আপনি এখন কোনো অনুষ্ঠানে কাউকে যদি সোনার সমমূল্যের বইও দেন, আপনি একসেপ্টেন্স পাবেন না, অথচ একটা ছোট্ট সোনার আংটি দিলে আপনার একসেপ্টেন্স তৈরি রাইট হবে। রাইট রাইট তো এরকমই আমি যখন ওই পোস্টটা দেখেছিলাম, আমার মনে হলো যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার যেটাতে আলটিমেটলি লোকে নির্দ্বিধায় বই চাইতে পারবে, কারণ এটা একটা অদ্ভুত ভিশিয়াস সার্কেল। আপনার যখন বই পড়ার মেন খিদে থাকে, আমার নিজেরও এটা হয়েছে, যখন আমার বই পড়ার খিদে, আমি এক একদিনে একটা মোটা বই শেষ করে ফেলছি, অত বই কোথা থেকে কিনতে পারা যাবে? রাইট 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 কিন্তু বাবা সর্বত্র সাহায্য করেছেন, তার জন্যই আমার বই পড়ার এত খিদে তৈরি হয়েছে। কিন্তু কারো পক্ষেই ওই খিদের খাবার মেটানো সম্ভব হয় না। এরপর কি হয়, যখন ধরুন আজকে আপনি হ্যান্ডসাম ইনকাম করেন, আমরাও কিছু অল্প বিস্তর রোজগার করি, আমাদের কাছে সময় নেই। আমাদের কাছে প্রচুর বই আছে। আমি আমার ছোটবেলার ওই খিদেটা মিটিয়েছি, আমার একটা বিশাল বড় লাইব্রেরি তৈরি করেছি, যে লাইব্রেরিটায় ঢুকলে কিছুক্ষণের জন্য মন শান্ত হয়ে যায়, চারদিকে বই দেখি, বইয়ের মধ্যে থাকি, ভাল লাগে। কিন্তু পড়বার সময় কোথায়? আগে আমি বছরে 400-র উপর বই পড়তাম, আচ্ছা এখন আমি 4টে বই পড়ার জন্য সময় বের করতে পারি না। একদম তো আমার তখন ফিল হয়েছিল যে আমাদের প্রত্যেকের জীবনে এই একটা ফেজ থাকে যে সময় পড়ার ক্ষমতা থাকে, বই কেনার ক্ষমতা থাকে না, আর একটা ফেজ থাকে যখন বই কেনার ক্ষমতা থাকে, পড়ার সময় থাকে না। রাইট তো আমরা যদি একটু ঘুরিয়ে করি, যাদের কাছে বই কেনার ক্ষমতা আছে তারা গিফট করে তাদেরকে, যাদের বই পড়ার সময় আছে, খিদে আছে তাদেরকে, তারাও আবার একটু বয়স পেরিয়ে গিয়ে তখন তাদের ক্ষমতা হবে, তারা পরবর্তী জেনারেশনকে গিফট করবে। আচ্ছা একটা সার্কেল তৈরি হবে, সেই সার্কেল থেকে আলটিমেটলি এই বই পড়াটা চলবে, আর একটা অ্যাকসেপ্টেন্স ফিরে আসবে, যেটা আমাদেরই ছিল, যে বই উপহার করার মধ্যে একটা বিশাল তৃপ্তি আছে। হ্যাঁ রাইট এর মধ্যে দিয়ে আমরা কোথাও থেকে যাই, কারো বইয়ের তাকের কোনায় আমরা কোথাও একদম, থেকে যাই, একদম, একদম, এক না একদিন আমরা সবাই চলে যাব, পরের জন্য হয়তো ওই বইটা দেখে মনে করবে যে আমাকে দিয়েছিল বইটা। তো এই স্মৃতির আধার হয়ে থেকে যাওয়ার চেষ্টা থেকে বইবন্ধু গ্রুপ তৈরি করি আমি। ওকে গ্রুপটার নাম অন্য কিছু ছিল, খুব বাজে কিছু একটা নাম দিয়েছিলাম হয়তো, আমি তো তাড়াহুড়োই করেছিলাম হঠাৎ করে। এগুলো ইম্পালসিভ ডিসিশন, তো কোনো প্রফিট মেকিং থিওরি তো নয়। তো আবেগ থেকে আমরা খুব তাড়াহুড়ো একটা করেছিলাম, তো খুব সঙ্গে সঙ্গে বেশ কিছু বই পাঠক জুড়ে গেছিলেন। তাদেরই কেউ একজন, মানে আমার খুব খারাপ লাগে যে আমি তার নাম মনে করতে পারি না, তিনি সাডেনলি আমার ফ্রেন্ড লিস্টের বাইরে থেকে এসে আমাকে সাজেশন দিয়েছিলেন যে নামটা কিন্তু একটুও ভালো হয়নি, আপনার থটটার সঙ্গে নামটা যায় বই বন্ধু। বাহ তো আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ এটা ঠিক এই দারুণ। নামটাই হ্যাঁ যায়। সত্যিই তাই। হ্যাঁ, তো আমি গ্রুপের নাম চেঞ্জ করে বইবন্ধু করি। এবার সেই গ্রুপ হওয়ার পর বেশ কিছুজন জুড়ে যায়, যারা অ্যাডমিন মডারেটর, একটা গ্রুপ পরিচালনা করতে তো অনেককেই লাগে। রাইট তাদের মধ্যে উঠে আসে অভিক পোদ্দার। অভিক পোদ্দার আমাকে ক্রমাগত বলতে থাকে যে যদি বইকে আমরা এতই ভালোবাসি, তো বইয়ের জগতে ঢুকছি না কেন সোজাসুজি? হ্যাঁ, আমি বই জগতের কিছু বুঝি না, আমি খালি বুঝি না, পাঠক, হ্যাঁ, হ্যাঁ, আমার তো কোনো আইডিয়াই নেই যে কি হয় কিভাবে হয়। রাইট রাইট হ্যাঁ, বললো ও চলতে চলতে বুঝে নেওয়া যাবে, আমাদের তো টাকার প্রফিটের দরকার নেই, হ্যাঁ আমরা চলতে চলতে বুঝে নেবো। Right. আর এই মুহূর্তে সুদীপ দেবকে আমরা সঙ্গে পেতে পারি যদি আমরা এরকম কিছু করি। তো সুদীপ দেব নামটা আমার কাছে খুব ক্যারিশম্যাটিক। তখন আমি তার অলরেডি মানে সত্যজিৎ রায়ের অসমাপ্ত লেখাকে উনি সমাপ্ত করেছিলেন, আমি পড়েছি। পাঠক হিসেবে আমার চোখে তিনি হিরো তখন, যে বইটা যদি আপনি কোনো সময় পড়েন, কোথায় সত্যজিৎ রায় শেষ করেছেন, কোথায় সুদীপ দেব শুরু করেছেন, এটা বোঝা যাবে না। আচ্ছা তো এটা আমার মতো পাঠকদের কাছে একটা অসাধারণ ব্যাপার। তো সেটা পড়েছি, তার সম্পাদিত হর্ষবর্ধন গোবর্ধন পড়েছি। তো পাঠকের চোখে তিনি হিরো, তাহলে তার সঙ্গে কাজ করতে পারা যাবে, তো একটা বড় ব্যাপার। বড় ব্যাপার, তো রাইট। চলো শুরু করা যাক। তো সেই অভিক পোদ্দারের তাড়না বইবন্ধু পাবলিকেশন শুরু করে দিল। আচ্ছা তো কোনো সময় আমরা সিরিয়াস ছিলাম না, এটা বিজনেস ছিল না আমাদের কাছে এটা। এবং আমি আপনাকে বলবো, এটা হয়তো ভবিষ্যতে আমাদের আলোচনার মধ্যে মূল অংশ হয়ে আসবে, যে এই মুহূর্তে বই পড়ায় প্রচুর প্রকাশক, এবং আমরা এটা নিয়ে খুব উৎসাহিত বোধ করছি যে নতুন তরুণ প্রচুর জন ট্রাই করছে, চেষ্টা করছে, কিন্তু আনফর্চুনেটলি কেউ করছেন না, কেউ বইয়ের ব্যবসা করছেন না। আচ্ছা তারা প্রত্যেকে কিছু জায়গা থেকে রোজগার করেন, তাদের নিজেদের রোজগার নিশ্চিত। তারা এখানে কেবল ওই আমার মতো কোনো একটা গল্প থেকে এসে জুড়ে গেছেন, তারা এটা একটা পার্ট টাইম করছেন, কিন্তু বিজনেস নয়। বই কোনো বিজনেস হচ্ছে না, বইয়ের বাজার হচ্ছে না। তো যাই হোক, যেখানে ছিলাম তো আমরা শুরু করলাম ধীরে ধীরে এই বই সেই বই করে এগোচ্ছি। যেহেতু আমাদের ব্যবসার তাড়না নেই, আমাদের কোনো বড় লেখক পেতে হবে এরকম কোনো খিদে ছিল না, বরং নতুন লেখকদের কীভাবে তুলে আনা যাবে, ভালো লেখা হলে কীভাবে করবো, এরকম অল্প বিস্তর করে চলছিল। এবং ভগবানের দয়ায় কিছু ভালো লেখকও আমরা আমাদের সঙ্গে জুড়ে গেছেন। আমরা তসলিমা নাসরিনের বই করেছি। আচ্ছা তো ভারতের একমাত্র হেনরি পুরস্কারপ্রাপ্ত অমর মিত্র বই করেছি। সুদীপদার কল্যাণেই আমরা রেবন্তবাবুর বই করতে পেরেছি, বিদ্যাসাগর পুরস্কারপ্রাপ্ত।
তো ভালো কিছু জনের বই করতে পেরেছি আমরা, সেটা ভগবানের তো বই বন্ধুর বয়স এই মুহূর্তে কত বলা যেত? 5 বছর প্লাস, এমন 5 কিছু বছর পুরনো plus। নয়। আর আপনারা কতগুলো বই এখনো পর্যন্ত পাবলিশ? আমাদের 250-র উপর বই আছে। 250-র উপরে বই হয়ে বাংলা, গেছে। হিন্দি, ইংরেজি সব ভাষাতে আমাদের সব বই আছে। ভাষাতে রয়েছে। এবং আমরা চাইছি রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো এক্সপ্লোর করতে, খুব তাড়াতাড়ি আমরা অন্যান্য রিজনাল ল্যাঙ্গুয়েজেও যাব। আচ্ছা আচ্ছা। তো এই 5 বছর যে আপনারা এই সময়কালটা, এই কালটাতে আপনাদের মানে এটা তো আমরা বুঝতে পারলাম আপনার কথা শুনে যে কোনোটাই প্ল্যান্ড মাফিক কিছু ছিল না, আপনি একটা পাঠক থেকে আস্তে আস্তে একজন এন্টারপ্রেনিয়র যাত্রা আপনি এই মুহূর্তে চলছেন বলা যেতে পারে। তো এই জায়গাটা যেতে গেলে আপনার কোন কোন সমস্যা আপনার উপস্থিত হয়েছে বলে আপনার মনে হয়? না, এন্টারপ্রেনিউর আমি হওয়ার যাত্রায় ছিলাম না, ছিলেন না, রাইট? I was না। রাইট। তো আমরা এসছিলাম এবং যেভাবে আসে এটা খুব আবেগী একটা যাত্রা। এমনি আমরা যেরকম গার্ডেনিং করি ওরকম আমরা বুক পাবলিশিং করি, এরকমই আমি চারপাশে, বাকিরা স্বীকার করবেন কিনা আমি জানি না। তো মানে সবার কাছে এটা প্রায় অলমোস্ট শখ। বাট দেয়ার ওয়াজ আ প্রবলেম, মানে এন্টারপ্রেনিয়রশিপ, আমি এটাই বললাম যে এন্টারপ্রেনিয়রশিপ মানেই যে টাকা আর্ন করতে হবে এটা না। আমি বলতে চাইছি যে যে জায়গাটা এন্টারপ্রেনিয়র্সরা কাজ করে সেটা হচ্ছে যে দেয়ার ইজ আ সাম প্রবলেম, একটা গ্যাপ রয়েছে। ওই গ্যাপটা এই যেটা আপনি বললেন একটু আগে, যে যাদের পড়ার সময় আছে কিন্তু কেনার সময় নেই বা কেনার টাকা নেই, আবার যাদের কেনা বা এই টাকাটা আছে তাদের পড়ার সময় নেই, তো মাঝামাঝি একটা জায়গা, একটা ব্রিজ আপনারা করলেন। তো দ্যার ইজ আ প্রবলেম, এই প্রবলেমটা সলিউশন করলেন সোজা কথায়। তো সলিউশন করা মানেই দ্যার ইজ এ এন্টারপ্রেনারশিপ অপরচুনিটি ওখানে ওপেন হয়ে যাচ্ছে। তো এই যে জায়গাটা যখন আপনারা আজকে 5 বছর প্লাস, তো আপনারা শাসকের আমলও দেখেছেন, তৃণমূল সরকার বলা যেতে পারে আগের সরকার, এবং এক পূর্বতন সরকার, এবং এখন নতুন সরকার এসছে। তো এই যে পূর্বতন সরকারের সময়ে আপনারা তো বইমেলাতেও নিশ্চয়ই অংশগ্রহণ করেছেন বা করবেন বলে ভেবেছিলেন, তো সেই জায়গাতে কোনো সমস্যার কোনো উৎপত্তি হয়েছিল বলে আমি আগে আপনাকে একটা কথা বলে দিই, যে কোনো কিছুতেই আমাদের স্ট্যাটুটরি ওয়ার্নিং একটা লাগে। তো রাইট। আপনি আমাকে এবিএলসির তরফ থেকেও কথা বলতে বলছেন, বই বন্ধুর তরফ থেকেও, এবং ব্যক্তিগত কিছু জিনিস জানতে চাইছেন। তো ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক মতাদর্শ সবার সামনে আছে। কেউ, আমি কোনো সময় ওরকম ধরি মাছ না ছুঁই পানি করে চলি না। আমার রাজনৈতিক মতাদর্শ, আমি কি পছন্দ করি সেগুলো সবাই জানে, কিন্তু সংগঠন হিসেবে আমরা অরাজনৈতিক। রাইট। তো সংগঠনের ভেতরে সংগঠনের কার্যকলাপ, তার চিন্তা ভাবনা, সেগুলো আমরা একটু পরে আপনাকে আলোচনায় বলবো। হ্যাঁ, আমরা আসবো। কিন্তু বাকিগুলোয় বই বন্ধুতে আমরা কোনো সময় কিছু আলাদা ভাবিনি, আমরা আবেগ থেকে করে যাচ্ছিলাম। হঠাৎ করে যখন আরজিকর ঘটলো, ওটা একটা বই বন্ধুর এবং আমাদের জীবনের মাইল ফলক। আমাদের প্রচণ্ড ক্রোধ হলো, প্রচণ্ড রাগ তৈরি হলো ভেতরে। এটা ওখানে একটা মিছিল, মানে মিটিং হয়েছিল প্রকাশকদের, পাঠকদের, লেখকদের, কলেজ স্ট্রিটে হয়েছিল। আচ্ছা আচ্ছা। সেখানেও আমি বলেছিলাম যে যতটা খারাপ জিনিসই হোক, কিন্তু এটা আমরা চারপাশে মেনে নিতে বাধ্য হয়েছি যে আমরা খারাপ তাই রেপ হয়। এখানে কোনো শাসকের কিছু করার নেই, সমাজ নিজেকে নিজে ঠিক না করলে রেপ আটকানো যাবে না। অসুবিধাটা তখন যখন শাসক আমাদের আলটিমেটলি ভিকটিমের পক্ষে না দাঁড়িয়ে ভিকটিমের এগেনস্টে দাঁড়িয়ে যায় এবং ফরে কথা বলা শুরু করে, সে জাজ করা শুরু করে যে হয়েছে তাকে। এগুলো প্রবলেম, এটা আমার কাছে আনএক্সেপ্টেবল। আমরা আটকাতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমি তাকে তার পক্ষে দাঁড়াবো, সহানুভূতি জানাবো। এই কিছুদিন আগেই বারুইপুর কাণ্ড ঘটেছে, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করবেন বলেছেন এবং তিনি তার ক্ষোভ ব্যক্ত করেছেন যে এরকম একটা জিনিস সমাজে অ্যাকসেপ্টেবল নয়। এটুকু তো আমরা আশা করব সমাজে, যে আমরা পারি না পারি। দেখুন, কারো হাতেই ওরকম ক্ষমতা নেই যে অলৌকিকভাবে কিছু করে ফেলবে। সমাজ ঠিক না হলে সামাজিক ব্যাধি সরবে না। এই অবস্থা থেকে আরজি করে আমার ক্ষোভটা ছিল যে একের পর এক আরজিকর কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, বিচ্ছিন্ন ঘটনা নয়। বইটার প্ল্যান আমরা করেছিলাম এটা, যে আগের শাসক আসার পর, খোলাখুলি তৃণমূল শাসন আসার পর এরকম একের পর এক হয়ে চলেছে। কামদুনি, পার্ক স্ট্রিট, এবং প্রত্যেকটা ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে শাসক খালি অভিযোগ করছে যারা নিপীড়িত তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পক্ষে নিজেই দাঁড়িয়ে যাচ্ছেন, অথচ তখন তদন্ত শেষ হয়নি, তদন্ত শুরুই হয়নি, তার আগেই তারা দাঁড়িয়ে যাচ্ছেন, পক্ষ নিয়ে নিচ্ছেন। এভাবে কি করে মানুষ বাঁচবে, কার কাছে যাবে? ইভেন তদন্তে আমরা দেখেছি দময়ন্তী সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। যখনই কেউ নিরপেক্ষ তদন্ত করতে চাইছে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। শাসকের মানে ছায়াটা পড়ছে কেবলমাত্র যারা আক্রমণ করছে তাদের উপর। তো এটার ক্ষোভ থেকে আমরা একটা বইয়ের প্ল্যান করি এবং যথারীতি আবার সেই অভিক পোদ্দার, বই বন্ধুর প্রতিটা মোড়ে আলটিমেটলি অভিক পোদ্দারকে খুঁজে পাওয়া যায়। তো যথারীতি যিনি কেন্দ্রীয় চাকরি করেন বলে নিজের নামে নয়, ছদ্মনামে একটা বই লিখলেন, নির্মমতা। আচ্ছা। এবং এই বইটার এফেক্ট হওয়া মাত্র আমরা, তার আগে বইমেলায় স্থান পেয়েছে বইবন্ধু, তার পরের বার থেকে আর বইমেলায় স্থান পেল না।
এবং এটা একটা অদ্ভুত, আমরা একঘরে হয়ে গেলাম, হওয়া স্বাভাবিকও হয়তো শাসকের এগেনস্টে, তাও তৃণমূলের মতো কোনো শাসনের এগেনস্টে কিছু বলতে গেলে করতে গেলে একঘরে হয়ে যাওয়াই স্বাভাবিক। তারপরও বেশ কিছু লেখক আমাদের সঙ্গে জুড়ে রইলেন, কিছু লেখক চলে গেলেন, কিছু লেখক খালি এই জন্য চলে গেলেন যে বইমেলার মতো একটা জায়গায় যদি আমার বই শোকেস না হয় তাহলে আমি থেকে কি করব। রাইট। স্বাভাবিক, তাদের দিক থেকে তাদের অসুবিধাটাও আমরা বুঝি। সবার পক্ষে আদর্শের জন্য নিজের সবকিছু বিক্রি করে দেওয়া সম্ভব নয়। তো আমরা সেটা মেনে নিয়েই এগিয়ে চলেছিলাম যে আমরা ঝুঁকবো না, আমরা যেটা করেছি বরং আরও বেশি করে কি হয়, আমরা মফস্বলের লোকেরা একটু জেদি হই, আমাদেরকে আটকানোর চেষ্টা করলে অন্যায়ভাবে আমরা একটু বেশি করে সেটার দিকে ঝুঁকে পড়ি যে এত প্রথম একটা বই করলাম তাতে এই তো আমরা পুরোপুরি আমাদের মতাদর্শের বইগুলো করা শুরু করব। তারপর থেকে আমরা বেশ কিছু আমাদের মতাদর্শের সঙ্গে সংগতিপূর্ণ বই করলাম, শাসকের আঁটুনি আরও দৃঢ় হলো, আমাদের বই দেওয়া মানে পরের বইমেলাতেই স্টল না পাওয়াতে বিশ্ব হিন্দু পরিষদ স্টল পাইনি। আমরা তো খুব তুচ্ছ, আমরা যখন এতে যাই যে বিশ্ব হিন্দু পরিষদকে কোর্টে যেতে হয়েছে, আমরাও কোর্টে গেছি, এবার তো অন্তত এক লাইনে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে এক লাইনের নাম উচ্চারণ করতে পারাটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। কোথায় বিশ্ব হিন্দু পরিষদ আমাদের একটা আলাদাই প্রতিষ্ঠান যাকে আমরা সম্ভ্রমের চোখে দেখি, কিন্তু তারপরে কোর্টে আমাদেরকে এটা হারতে হয়, কারণ তখন আমরা আবিষ্কার করি যে গিল্ড বস্তুটা কি। এটাও আমি পরে আপনার সঙ্গে যদি কোনো কথা ওঠে তখন বলবো। কিন্তু সেই বইমেলা থেকে আমরা আলটিমেটলি বেরিয়ে আমাদেরকে স্থান পাওয়া গেল না, কারণ কোর্ট এখানে কোনো সুরাহা দিতে পারলো না। তো আমরা দুটো বইমেলা কেন পারলো না, মানে আপনাদের তো ওই টাইমে গিল্ড তো সবসময় সব প্রকাশকদের পাশে দাঁড়ায় বলে তারা দাবি করে, বা সমস্ত রকম এই যে মেলাটা হয় বই মেলাটা, সেটা নাকি স্বয়ং মানে গিল্ডের হাতেই সব ক্ষমতা আছে এবং তারা কোনোভাবে পক্ষপাত দুষ্ট হয় না বলে দাবি করে বলে তারা এরকম দাবি গিল্ড কোনদিন করে না। মানে এতটা অবধি বোধহয় গিল্ড বলতেও পারবে না, মানে জিভে আটকে যাবে যে পক্ষপাত দুষ্ট নয় এ কথা গিল্ড কোনোদিন বলে না। আচ্ছা, মানে গিল্ড কোনোদিন আমি শুনিনি বলেছে কোনো সাক্ষাৎকারে, বা কোনোদিন বলবেও, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। মানে বলতে বলতে মানে সবাই তো আবুল বাশার হতে পারবেন না যে ওরকম করে একদম বলে দেবেন একজন নিয়ে এসছেন একবার আর আসবেন না কোনোদিন। এতটা অবধি বিক্রি যাওয়া কথাবার্তা বলার জন্য খুব মারাত্মক লেভেলের বিক্রি বাট্টা করতে হয়, অতটা বিক্রি বোধ হয় গিল্ডও করে উঠতে পারবে না। গিল্ড খোলাখুলি বরং বেশ কিছু জায়গায় স্বীকারই করে নেয় যে আমরা ওরকম কোনো নই, আমাদের ওরকম কোনো নৈতিক সংগঠন নয়, আমরা একটা। তো আপনি কি গিল্ডের কাছে গেছিলেন এই ব্যাপারটা নিয়ে? আপনাকে যে আটকে দেওয়া হলো সেখানে কি গিল্ডের কাছে গেছিলেন যে আপনাদের যাতে স্টল দেওয়া হয়? অবশ্যই, আমরা তো যখন স্টল পাওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে গিল্ডের কাছে অ্যাপ্লিকেশন করতে হয়। আমরা অ্যাপ্লিকেশন করেছি, অ্যাপ্লিকেশন জবাব না পাওয়ার পর রিঅ্যাপ্লিকেশন করেছি, দিয়ে তাদের অফিসে বারবার জানতে চেয়েছি, তাদের সভাপতি সেক্রেটারিকে ফোন করেছি। হ্যাঁ, যথারীতি গিল্ডের প্রসেসটা প্রচণ্ড রকম মানে ধোঁয়াশাপূর্ণ। গিল্ডের কোনো, এটা আমিও মানছি যে শাসক না চাইলে তৃণমূল শাসকের জমানায় কারো পক্ষেই কিছু করা সম্ভব নয়, তো সেটা নয়। কিন্তু কথাটা হচ্ছে এমনিতেও যদি রাজনৈতিক দৃষ্টিকোণ ছেড়ে দিন, তার বাইরেও যদি থাকেন গিল্ডের কাছ থেকে আপনি জবাব পাওয়ার কোনো আশা করতে পারেন না। দে হ্যাভ নো অ্যাকাউন্টেবিলিটি, মানে তাদের কাছ থেকে কোনো কিছুই জানা যাবে না কেন পাচ্ছেন না। মানে আমি ছাড়াও যারা রাজনৈতিক কোপের বাইরে আছে, কেন পাচ্ছেন না, কেন বড় পাচ্ছেন না, স্টলটা কার বড়, কেন বড়, ইভেন তারা বেশ কিছু ক্ষেত্রে খোলাখুলি বলেন গিল্ডের মেম্বার তাই বড়। মানে গিল্ডের মেম্বার হওয়াটা একটা বিশাল যোগ্যতা, তার জন্যই আপনি বড় স্টল পাবেন আপনার বইয়ের, আপনার চেয়ে বড় কোনো প্রতিপক্ষের বই থাকলেও। এবং এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে বইমেলা এমন কাউকে করতে দেওয়া হচ্ছে কথাটা আমি খুব সচেতনভাবে ব্যবহার করছি, করতে দেওয়া হচ্ছে যারা কিছুজন প্রকাশক মিলে একটা ক্লাব বানিয়ে রেখেছেন, সেই ক্লাব ঠিক করছে যে কে কত বড় স্টল পাবে, কে পাবে না, এবং এটার উপর ডিপেন্ড করছে পুরো বাজার। হ্যাঁ, কারণ আপনি তো স্বাভাবিক চাইবেন না আপনার যারা বিপক্ষে, এবং লোকেশনটাও একটা ম্যাটার করে যে আপনি গেট থেকে ঢুকেই পাচ্ছেন কি একদম পিছনের দিকে, আপনি দেখবেন যে এটা ফিক্সড লোকেশন, যে সবচেয়ে বড় স্টল দুটি, সবচেয়ে প্রাইম লোকেশন দুটি গিল্ডের মাথারা পেয়ে থাকেন মানে নিয়ে থাকেন, একদম পরিষ্কার নিয়ে থাকেন, কোট আনকোট। তো এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবার আপনি বলবেন কেউ মেলা করছে তাকে আটকাবো কি করে? না, আটকাতে বলা হয়নি। গিল্ড মেলা করতে পারে, যে কেউ মেলা করতে পারে, আমরাও কালকে মেলা করব, যে কেউ করতে পারে। প্রশ্নটা হচ্ছে যে সরকারি সাহায্য সেই মেলার পিছনে কেন, যেটা একটা যারা কোট আনকোট কোর্টে স্বীকার করে নিচ্ছে আমরা একটা ক্লাব, আচ্ছা আমরা একটা পাড়াতুতো সংগঠন, আমরা সংগঠন নয় বেসিক্যালি কথাটা ক্লাব, যে আমরা কয়েকজন মিলে ঠিক করেছিলাম একটা মেলা করছিলাম, তখন সরকারও করতো, তারাও করতো। হ্যাঁ, তারা করতে পারেন, তারা ভবিষ্যতেও করতে পারেন, কিন্তু যারা কেবলমাত্র কোনো রকম দায় নিচ্ছেন না যে আমরা নিরপেক্ষ হব, আমরা আমাদের আয় ব্যয়ের হিসেব দেব, আমরা কি প্যারামিটারে কাউকে নিচ্ছি, কি প্যারামিটারে স্টল দিচ্ছি, এগুলো সর্বজনগ্রাহ্য করব, তাদেরকে কেন সরকার সহায়তা করবে?
তাদের বইমেলাকে কেন মানে এত বড়ভাবে প্রমোট করবে সরকার? আমি বলছি সরকার, আগের সরকার নির্লজ্জভাবে এটাকে ডিফেম করে গেছে যে না আমরা কিছু করি না। আমি জানি না মানে কিভাবে এটা হয়, যে কোনো কাছে অন্ধের কাছেও পরিষ্কার যে সরকার এটার পিছনে আছেন বলে এটা এত বড়। মানে আগের সরকার তো বোধহয় যে কোনো কিছুর ক্ষেত্রে নির্লজ্জতার সীমা পেরিয়ে গেছেন, যেখানে আগে আমি এটাও বলবো যে বইমেলা এবং গিল্ড যে বরাবর এরকম ছিল তা কিন্তু নয়। আজকে 49 বছর হয়ে গেছে, গিল্ড কিন্তু বরাবর এরকম ছিল না। গিল্ডে যা হয় আর কি, একজন দীর্ঘদিন এক জায়গায় থাকতে থাকতে এবং অসৎ শাসকের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা হয়ে গেলে যা হয়, তারাও অসৎ হয়ে পড়েন বা তাদেরও প্রভাব পড়ে। আগে কিন্তু বইমেলায় প্রত্যেকবার কোনো নামি দামি সাহিত্যিক এসে বইমেলা উদ্বোধন করতেন। লাস্ট 15 বছর খালি একজন সাহিত্যিকই বইমেলা উদ্বোধন করে গেছেন, মমতা ব্যানার্জি। রাইট। মানে আমাদের রাজ্যের নিয়মই হয়ে গেছিল এখানে সবকিছু মমতা ব্যানার্জি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। একজনই সাহিত্যিক, একজনই গায়িকা, একজনই ফুটবল প্লেয়ার, একজনই ক্রিকেট প্লেয়ার, সব কিছু একজন। এবং তার ছত্রছায়ায় থাকার জন্য স্থাবকতা একটা এমন নিয়ম হয়ে গেছিল যেখানে গিয়ে যে যা পারছে বলছে। মানে বলার সময় আবুল বাশারের মতো সাহিত্যিক দুবার ভাবছেন না যে আমি কি বলছি, আমি কি এটা বলা ডিজার্ভ করি, মানে এটা আমি বলতে পারি, কিন্তু বলছেন। একদমই হয়েছেটা কি যে আমাদের এই স্থাবকতা দিলে অনেক কিছু পাওয়া যাবে, কেউ টাকা পাবেন, কেউ ক্ষমতা পাবেন, কেউ পদ পাবেন, কেউ পুরস্কার পাবেন, এই লোভে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সংস্কৃতিকে তারা বিক্রি করে দিচ্ছেন। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি আমি নাম করেই বলছি, আমার কোনো ইয়ে তো নেই, কনসিকুয়েন্সেস যা হবে হবে। সরকারের কাছ থেকে গ্রান্ট পাচ্ছেন, দিয়ে তিনি তৈরি করছেন কি, রোজ রোজ রামকে নতুন করে খুঁজে পাচ্ছেন। রাম যোদ্ধা নন, রামের কাছে তলোয়ার ছিল না, রাম গরুর মাংস খেতেন, যা ইচ্ছা শুরু করেছেন। মানে এরা সংস্কৃতিটাকে সরস্বতীর মন্দির থেকে নামিয়ে এনে বাইজির কোঠায় বসিয়ে দিয়েছেন যে আমার নিজের কিছু প্রাপ্তির জন্য আমি যা ইচ্ছা করতে পারি, যে কোনো স্তরে নামতে পারি। সামনের জনের প্রশংসা করতে গিয়ে, তার ফরে কথা বলতে গিয়ে আমাদের উপাস্য দেবতা, আমাদের সংস্কৃতি, কোনো কিছুর দাম নেই এদের কাছে। এরা যা ইচ্ছা করেছেন। এবার এগুলো তো সারা জীবন চলা যায় না, মানতে পারা যায় না। আমরা রুখে দাঁড়িয়েছি, তাতে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক অসুবিধা হয়েছে। মানে ইভেন আমাদের বই প্রকাশ অনুষ্ঠানে বর্তমানে যারা অনেক উঁচু পদে আছেন, বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও এসছেন। যখন আমাদের বই প্রকাশ অনুষ্ঠান ছিল, তাকে আমি ক্ষোভ ব্যক্ত করেছিলাম। তিনি তখন আমাকে বলেছিলেন আর তো 1 বছর, আর 1 বছর পরে এগুলো থাকবে না। তো আমরা রেডি ছিলাম যে হতেই পারে, পলিটিক্সে তো এরকম করে বলা যায় না, হতেই পারে তারা আরও 5 বছর থাকলো, কিন্তু যতদিন থাকবে আমরা চেঞ্জ করবো না, আমাদের প্যাটার্ন বদলাবো না, আমরা মাথা নুইয়ে কাজ করব না, যেটা ঠিক সেটার পরে করব। তো এখন আমরা যদি এবার এক বাক্যে যদি আপনাকে বলতে বলা হয়, অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ফর লিটারেচার অ্যান্ড কালচার, এই যে আপনারা ABLC গঠন করছেন, তো এটাতে আপনারা পক্ষপাত দুষ্ট হবেন না, এটা আমরা এক্সপেক্ট করব। এক বাক্যে আপনি যদি বলেন যে এর কাজটা কি করবেন আপনারা? দেখুন, পক্ষপাত দুষ্টতা থাকবে না এটা খুব কঠিন। আমাদেরকে নিজেদেরকে ঠিক রাখতে হয়। এর বাইরে এটার ভরসায় কোনো সংগঠন চলতে পারে না। এবার আপনাকে বুঝতে হবে যে স্ট্রাকচার, গঠনতন্ত্র, এগুলোর উপর বহু কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, যেরকম ধরুন আমি নাম করে বলি, তৃণমূলে আপনি নিরপেক্ষতা খুঁজে পেতে অসুবিধা হতে পারে। কেন? কারণ কোনো গঠনতন্ত্র নেই, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো কোনো তার পিছনে যে একজন ভুল করলে আরেকজন যে সেটাকে রেকটিফাই করার জন্য থাকবে, সেটা নেই, জায়গাটা অনুপস্থিত। কিন্তু সে সিপিএমই বলুন বা বিজেপি বলুন, একটা হাইকমান্ড আছে। আপনি এখানে যদি কিছু ভুল করেন, হাইকমান্ড আপনাকে ভুল ত্রুটি দেখিয়ে দেবে, এবং তাদের দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা আছে, একটা জাতীয় দল, তাদের পিছনে চিন্তাভাবনা আছে। বিজেপির ক্ষেত্রে তো আরও বেশি করে আছে, কারণ বিজেপির পিছনে আরেকটা ফ্যাক্টর আছে যে তারা অনেক পরামর্শ পেয়ে থাকেন স্বয়ংসেবক সংঘের থেকে। তো তারাও দেখেন যে কোথায় সরকারের কিছু ভুল ত্রুটি, তারাও হয়তো বলেন, আমি জানি না, আমার মনে হয়, আমাদের মতো বহুজনের মনে হয় যে স্বয়ংসেবক সংঘও তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন। যত বেশি ফিল্টারেশন থাকবে, যত বেশি চোখ থাকবে, তত বেশি যে কোনো কিছু নিরপেক্ষ হতে বাধ্য হবে। কারণ ব্যক্তির উপর ভরসা করে তো নিরপেক্ষতা খুব একটা খোঁজা উচিত না, কারণ তিনি তার ওই মুহূর্তের থটটার উপরেই কাজ করছেন। একদম। বাট যদি একটা ফিল্টারাইজেশন থাকে, বা তার ওখানে হয়তো 5 জন বলছে, যেটা আমরা সিপিএম এর ক্ষেত্রেও দেখতাম, পলিট ব্যুরো ওয়াজ দেয়ার, এক্স্যাক্টলি, তো যেখানে ওনারা 5 জন 10 জন বসতেন, ওরা ডিসিশন মেকিং করতেন, এন্ড তারপর ওটা নিয়ে কোনো একটা আঞ্চলিক দল যাদের থিঙ্কিং কেবল একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ এবং তাদের একজনের উপরে গিয়ে বলার কেউ নেই, সেখানে এটা খুব অসুবিধাজনক হওয়া স্বাভাবিক। হয়তো তিনিও কিছু ভেবে করছেন, তাকে অন্য কেউ বোঝাচ্ছে এবং তিনি সেটাই থেমে যাচ্ছেন। একটা যত বড় স্ট্রাকচার হবে, এবং এখান থেকেই ABLC
যে এবিএলসি স্ট্রাকচারটা কিন্তু আমার ধারণা মধ্যে বাংলায় তো এরকম কোনোদিন কেউ কিছু করেনি, হয়তো বা ভারতেও কেউ এরকম কোনো স্ট্রাকচার প্ল্যান করেননি। আচ্ছা, আমি আপনাকে বোঝাই, যে কোনো সংগঠনের ক্ষেত্রে যত সংগঠন আপনি দেখে নিন, মানে বাংলায় বাইরে বা যে কোনো জায়গায়, সংগঠনের পিছনে একটা খুব ক্ষুদ্র উদ্দেশ্য থাকে। আমি খুব ক্ষুদ্র কথাটা আরেকবার ভেবে বলছি। যেরকম গিল্ডের উদ্দেশ্য ছিল বইমেলা করা, তাই জন্য অল্প কিছুজন মিলে একটা বইমেলা করছে। আপনি বলেন অনেকগুলো সংগঠন রয়েছে বইপাড়ায়, 9টা বোধহয় সংগঠন আছে, প্রত্যেকের আমি উদ্দেশ্য, তো শুনেছি 20টার হ্যাঁ, মতো সংগঠন আছে। না না 9টার মতো আছে, 9টার মতো আছে। বা যে কোনো 20টাও থেকে থাকে, প্রতিটা সংগঠনকে আপনি যদি নাম ধরে বলেন তাদেরকে আপনি খুঁজে পাবেন, তাদের প্রত্যেকের কিন্তু ব্যক্তি স্বার্থটা মারাত্মক আছে। কীরকম? প্রকাশকদের, মুদ্রকদের এবং বুক সেলারদের সংগঠন, তারা নিজেদের স্বার্থ দেখছে। তারা সবাই ব্যবসায়ী, মানে এই 3জনই তো ব্যবসায়ী, মুদ্রকও ব্যবসায়ী, বই বিক্রেতাও ব্যবসায়ী, প্রকাশকও ব্যবসায়ী, এবং তারা ব্যবসায়িক স্বার্থ কিভাবে আরও বেশি করে ভালো করা যায় সেটা দেখছেন, কোনো দোষ নেই, কিন্তু ব্যাপারটা লিমিটেড। এবার অবভিয়াসলি লেখক ব্যবসায়ী নন, পাঠক ব্যবসায়ী নন, তাদের প্রবলেমে তারা যদি ওই সংগঠনের কাছে যান, কোনো সুরাহা পাওয়ার কথা কি? না। এবং অবভিয়াসলি তারা নিজেদের স্বার্থ দেখবেন। আমাদের চিন্তাভাবনাটাই এটা, যে আমরা সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতে এসেছি, সাহিত্য সংস্কৃতির জগতে প্রত্যেকটা প্ল্যাটফর্মকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। এখানে পাঠক এলেও সেই একই গুরুত্ব পাবেন, যতটা লেখক পাবেন, যতটা প্রকাশক পাবেন, সেম। তো এখানে আপনার পক্ষে কারো পক্ষে ঝুঁকে পড়ার চান্স নেই, কারণ তাহলে আপনার বাকি পুরো সংগঠনের অংশটা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি নিজেই এমন একটা স্ট্রাকচার প্ল্যান করেছেন যে স্ট্রাকচারটা আপনাকে নিরপেক্ষ থাকতে বাধ্য করবে, এবং আমরা নিরপেক্ষতা চাই। ব্যবসায়ীদের নিজস্ব স্বার্থ থাকবে, অবশ্যই থাকবে, আমি নিজে ব্যবসায়ী, আমি চাইবো না কেন, কিন্তু তার মানে এই নয় যে তারা বাকিদের স্বার্থ ক্ষুণ্ণ করে সেই স্বার্থ অর্জন করবেন। ক্ষুণ্ণ না করে অর্জন করাটাই তো কাম্য। একদমই তাই। তো আমরা স্ট্রাকচারটা ওইভাবেই প্ল্যান করেছি, যাতে এখানে মেনলি আমাদের লক্ষ্য সার্বিক, কি করে সাহিত্য সংস্কৃতিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন স্টেজ থেকে আপহেল্ড করা যায়। কোনো একটি গোষ্ঠীর সংগঠন নয় এটা, কোনো একটি গোষ্ঠীর চিন্তাভাবনা করার জন্য নয়। বাকি সব সংগঠন কিন্তু কোনো একটি গোষ্ঠীকেই প্রমোট করার জন্য, এবং তাদের এটাই কোনো দোষ আছে আমি বলছি না, কিন্তু সার্বিকতা ক্ষুণ্ণ হয়, এবং এটা একপেশে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারা বাকিদের জন্য তো সেটা করতে পারবেন না, রাইট। মানে এটা হতে পারে না যে আমাদের সংগঠন প্রকাশকের সংগঠন, এবং একটা লেখক বা পাঠক আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে, তো আমাদের সংগঠনের ভেতর থেকে আমরা তার ফরে বেশি করে করলাম নিজের ঘরের, এটা তো বাঁচিয়ে করলাম, হ্যাঁ, ভাবের ঘরে চুরি করলাম, সোজা কথা। তো এটা কঠিন, কাজটা কঠিন। তো এটা সার্বিক হলে আপনি স্ট্রাকচারাল ভাবেই অনেক বেশি নিরপেক্ষ হতে বাধ্য হন। আপনার স্ট্রাকচার আপনাকে নিরপেক্ষ রাখবে, ব্যক্তির ডিসিশনের উপর নিরপেক্ষতা নির্ভর করলে সেটা খুব চিন্তার বিষয়। তো আপনার এই মুহূর্তে বাংলা সাহিত্য ও সংস্কৃতি জগতের সবচেয়ে বড় শূন্যতাটা কোন জায়গায় বলে আপনারা মনে করছেন? সবচেয়ে বড় শূন্যতা প্রথমত আমাদের সংস্কৃতি না থাকাটাকে, সংস্কৃতি ভুলে যাওয়াটাকে। আমাদের স্বাধীনতার পর থেকে ক্রমাগত আমাদের সংস্কৃতি নেই, এটাকে প্রমোট করা হয়েছে রাজনৈতিক দলের পক্ষ থেকেই। আমাদের যারা শাসক থাকবেন তারা যেদিকে নিয়ে যাবেন চিন্তা ভাবনাকে, সেদিকেই তো যাবে, আম মানুষ সেটাই ফলো করে যাবে, এটাই তো স্বাভাবিক। আপনি ছোটবেলা থেকে স্কুলে যেটা পড়বেন, আপনার স্কুল পাঠ্যেই যদি ভুল শিখিয়ে দেওয়া হয়, আপনি তো ওইটা নিয়েই বড় হলেন, ওই চিন্তা ভাবনাই। আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে ব্যবসা মানে সে শ্রেণী শত্রু, তো আপনি ব্যবসা করবেন কি করে? তো ব্যবসার পরিকাঠামোই নেই। শাসক চেয়েছিল আপনি ব্যবসা না করেন, আপনি তাদের দিকে কৃপা দৃষ্টির দিকে তাকিয়ে থাকেন, যে উপর থেকে একটা চিরকুটে কোনো কিছু আসবে, আপনি কিছু পাবেন, আর বাকি সারা জীবন ধামাধরা হয়ে থাকবেন। এ তো চলতে পারে না। আমাদের বাঙালিরা ব্যবসায় কোথায় ছিলেন না? দ্বারকানাথ ঠাকুর কত, মানে ভারতের প্রথম ব্যাংক, আমরা কোন জায়গায় ছিলাম ব্যবসায়? সেখান থেকে কোথায় এসে নেমেছি খালি বুর্জোয়া শুনতে, অথচ যারা বলছে তারা গরমের ছুটি কাটাতে চলে যাচ্ছেন লন্ডনে, সুন্দর স্যুট পরে। লন্ডনে যাওয়ায় কোনো দোষ নেই, কিন্তু আলটিমেটলি আপনার জীবনযাত্রা যদি এটা হয়, তাহলে কিছু প্রশ্ন থেকেই যায়, আপনি বাকিদেরকে এটা থেকে আটকাচ্ছেন কেন? আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে কাঁটাতার মুক্ত পৃথিবীর জন্য, তো শ্যামাপ্রসাদ তো নিজের এক বিধান এক নিশানের জন্য বিনা পারমিটে কাশ্মীরে ঢুকেছিলেন। আপনারাও একটু পাসপোর্টটা ছেড়ে দিয়ে বিদেশ ভ্রমণ করুন, একটু দেখুন যে আইন আপনাদেরকে জেলের ভেতর রাখলে কেমন লাগে। সেটা তো থাক করছেন না, দিব্যি আরাম করে, এবং অধিকাংশ ক্ষেত্রেই বিজনেস ক্লাসে ভ্রমণ করছেন, দিয়ে বাকিদের কাছ থেকে সর্বহারা হওয়ার আবেদন জানাচ্ছেন। তারা কতদিন সব হারাবে? আমাদের তো এবার বিজনেসম্যানদের কথা ভাবতে হবে। বিজনেস, শিল্প, এগুলো ছাড়া মানে খালি ধোঁয়া শিল্প দেখে তো চলবে না। আমাদেরকে সত্যিকারের ইন্ডাস্ট্রি চাই, এবং ওই গল্প শোনানো ইন্ডাস্ট্রি নয়, রিয়েল ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য, সাহিত্য এবং সংস্কৃতিকে ইন্ডাস্ট্রিতে তৈরি করার জন্য এই বেলসির একটা প্রচেষ্টা থাকবে। সেটার জন্যই আমাদের একত্রিত হওয়া, না হলে দরকার ছিল না। আমরা তো এমনি যেরকম আবেগপূর্ণভাবে কোথাও বসে সাহিত্য করেছিল করতে পারে,
কিন্তু এতে কি হবে, একটা ভালো সাহিত্য হওয়ার জন্য একজন লেখক যে নিজের ভেতর থেকে যে পরিশ্রমটা করবেন, যে রিসার্চ ওয়ার্ক করবেন, যে সময়টা দেবেন, সেটা তো পাবেন না ফেরত কিছু। কেন ফেরত পাবেন না? তাহলে তিনি সেই জিনিসটার মোটিভেশন পাবেন কোথায়? একটা চাকরি না করে, পার্ট টাইম না করে আমি খালি লেখক, এটা হওয়ার কথা ভাববেন কি করে যদি এখানে কোনো টাকাই না থাকে, খালি আবেগ থাকে? আবেগ দিয়ে তো খেয়ে পরে বাঁচা যাবে না। একজন এখানে অধিকাংশ প্রকাশকেরই যার প্রচুর বই সেল হয়, তাদেরও সেই লাভ নেই। মানে ঘুরে দেখলে জিনিসটা কিরকম দাঁড়িয়েছে জানেন, যে পাঞ্জাবের চাষি কিন্তু মার্সিডিজ চড়ছে, বাংলার চাষি ভাবতে পারে না। তো আমাদের প্রকাশকরাও ভাবতে পারে না, কিন্তু ভাবার কথা তো ভাবতে হবে, কি করলে বদলাতে পারে সেগুলো ভাবতে হবে, সেগুলো ভাবার জন্যই এবিএলসি। বাহ, খুব সুন্দরভাবে এবিএলসির আপনারা কাজটা বললেন। তো এবিএলসির এটা বলা যায় ইউএসপিও বলা যেতে পারে, একদম রাইট, এর সার্বিকতাই এর ইউএসপি, রাইট। তো একজন লেখক বা একজন পাঠক তিনি এবিএলসিতে কিভাবে যুক্ত হবেন আপনাদের সাথে? খুব সহজ, আমরা খুব সহজ রেখেছি ব্যাপারটাকে, যে একটা ফর্ম ফিল আপ করুন, বা যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় আমাদেরকে একটা কল করুন, আমরা বাকিটা আপনাকে সদস্য করে ফেলবো। সদস্য হওয়ার জন্য কোনো হাতি ঘোড়া ব্যাপার নেই, মানে এরকম গিল্ডের মতো নয় যে কেউ সদস্য হতে পারবে না, এখানে সবাই সদস্য হতে পারবে। ওকে। এবং সদস্য হওয়ার পর যদি কোনো রকমভাবে আপনি মানে সংগঠনের স্বার্থবিরোধী কিছু না করেন, তাহলে সারা জীবন সদস্য হওয়াটাই স্বাভাবিকতা এখানে। কারণ আমরা তো চাই সবাইকে নিয়ে, এবং এবিএলসির চিন্তাভাবনাটা বহু দূর। আমরা প্রতিটি জেলায় একটা করে কমিটি করব, এবিএলসির বেশ কিছু জায়গায় শুরু করে ফেলেছি। আমরা প্রতিটা রাজ্যে একটা করে কমিটি করব, প্রতিটা দেশে একটি করে কমিটি করব এবিএলসির। এর মাধ্যমে আমরা সাহিত্য সংস্কৃতির প্রত্যেকটি জায়গাকে ছুঁয়ে থাকতে চাইব। আজকের ডেটে আমাদের একটা বিজ্ঞাপন প্রচুর টাকা নেয়, এবং তারপরও আমরা খুঁজে পাই না আমাদের প্রত্যেকের কাছে বইটা পৌঁছলো কিনা। একদমই তাই, মানে বই লিখছে যে লোকটি, সে হয়তো ভালোবাসা দিয়ে তার একটা বই লিখছে, সেই বইটা বিক্রি তো পরের ব্যাপার, কিন্তু বিক্রি অবশ্যই দরকার। তার সঙ্গে যদি বইটা প্রচারই না হয়, বইটা ধামাচাপা পড়ে যাচ্ছে। সে অনেক ভালো করে রিসার্চ করে 14 বছর 12 বছর এক্সপিরিয়েন্স করে একটা বই লিখছে। যেমন আমারই একটি বই আছে, বিজনেস দ্য ভারতীয় ওয়ে বলে, মানে এটা জাস্ট কথোপকথন। নিশ্চয়ই আমি বইটা দেখছিলাম, খুব ইন্টারেস্টিং বই। তো আমিও চাই বইটাকে যাতে মার্কেটিংটা যেন প্রপার হয়। তো লাইক দ্যাট এরকম অনেক মানুষই চাইবে যে তারা যখন বইটা লিখছে, তার সর্বস্ব, মানে তার 14 বছর 10 বছর 12 বছর 8 বছর 5 বছর হোয়াট এভার রিসার্চ তো করতে হচ্ছে, তারপর যদি বইটা প্রপার একটা ডিজিটালাইজেশন না পায় এবং অ্যাডভার্টাইজিং না হয়, তাহলে তো বইটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তাহলে পাঠক এবং আপনার লেখক এই দুজনের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। এটা এবিএলসি কিভাবে ভাবছে যে এই বিজ্ঞাপনটাকে কিভাবে নিয়ে কাজ করবে? না দেখুন, বিজ্ঞাপন নিয়ে এবিএলসি ভাববে না। আচ্ছা। এবিএলসি পরিকাঠামো নিয়ে ভাববে, পরিস্থিতি পরিবেশ নিয়ে ভাববে, কিন্তু এমনি বাই ডিফল্ট যেটা হয়ে যাবে, যেটাকে আমরা বলি মানে সাবসিডাইজ প্রোডাক্ট, আপনার একটা শিল্প করলে কিছু অনুসারী শিল্প তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো আমরা সেই জায়গাটাতে আপনি যদি সবাইকে সঙ্গবদ্ধ করতে পারেন, কেবলমাত্র একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বইয়ের ছবি দিলে আমাদের গোটা পৃথিবীর সমস্ত সাহিত্য সংস্কৃতির অনুসারীরা দেখতে পাবেন, এ তো আপনার ফ্রি বিজ্ঞাপন। তো সঙ্গবদ্ধ হওয়ার তো একটা এমনি পেলেন বাই ডিফল্ট একটা প্ল্যাটফর্ম রয়ে যাচ্ছে, প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে। এমনিতেই পরিস্থিতি খুব খারাপ। আমি ব্যক্তিগতভাবে মানে এই জিনিসটা পছন্দ, ব্যক্তিগতভাবে। হ্যাঁ, এখানে কিন্তু আমার পাবলিশিং সত্তাকে এনে লাভ নেই। লেখকরা বইয়ের প্রচার করতে বাধ্য হচ্ছেন, কারণ তার বই পৌঁছচ্ছে না বহু জায়গায়। প্রকাশকরা, এটা দায়িত্ব প্রকাশকের। এবার আমি প্রকাশক হয়েও সে একই কথা বলবো যে কি করে দায়িত্বটা মেটাবো। বইয়ের বাজারে পয়সা কোথায়? একটা বই বেচলে ক টাকা আদৌ লাভ হয় না অধিকাংশ বইয়ের ক্ষেত্রেই। যেখানে লাভ হয় সেখানেও ক টাকা হয় যে আমি সেই টাকাটাকেও বড় বিজ্ঞাপনে, বড় হোর্ডিং করব, বড় প্রচার করব, প্রচারের যায় টাকাটা কোথায়? তো এই টাকাটা আসার ব্যবস্থা না করা অবধি এটা একটা সার্কেল যেটা কোনোদিন সলভ হবে না। তো আমরা সেটার চেষ্টা করেছি। বিপণনের জায়গাটাও কমে গেছে। আজকের ডেটে যতগুলো বই বেরোয় তার অধিকাংশ কলকাতার বাইরে কোথাও যায় না। তো যাওয়ার উপায় করতে হবে। আমরা এবিএলসি তরফ থেকে এটা কথা দিয়েছি যে আমরা সরকারের কাছ থেকে, সরকারকে আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি, বহু কিছুতে ইনফ্রাস্ট্রাকচার চেয়েছি তাদের কাছে। তারা চিন্তাভাবনা করবেন, সরকার সদ্য এসছেন, তাদের গুছিয়ে নিয়ে এই চিন্তাভাবনা করতে, এগুলো তো দীর্ঘমেয়াদী কাজ, এ তো একদিনের নয়। আমরা টাকা পয়সা কিছু পেতে চাই না, কারণ টাকা পয়সা আজ আছে কালকে থাকবে না, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার থেকে যাবে বছরের পর বছর। আমরা সেগুলো নিয়ে তাদের সঙ্গে বসছি, কথা বলছি। ইভেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার যে ইনফ্রাস্ট্রাকচার করে দিতে পারে, যে পলিসি তৈরি করতে পারে, সেটা কেউ পারবে না। তো আমাদের সরকারের কাছে আমাদের এগুলো পৌঁছে দিতে হবে, তাদেরকে তো আমাদের চিন্তা ভাবনাগুলো পৌঁছে দিতে হবে, রাস্তাটা দেখাতে হবে যে এটা আমরা চাইছি, যাতে আমাদের কেন চাইছি। হ্যাঁ, তো আমরা প্রত্যেক মন্ত্রীর জন্য আলাদা স্মারকলিপি তৈরি করেছি যে কিভাবে সাহিত্য সংস্কৃতি ক্যান বি অ্যাটাচড উইথ ট্যুরিজম,
নগরোন্নয়নের সঙ্গে কিভাবে অ্যাটাচ হতে পারে, কিভাবে শিল্পের সঙ্গে অ্যাটাচ হতে পারে, তারা সেই চিন্তা ভাবনাগুলো জেনে তাদের যেটুকু ঠিক মনে হবে তারা করবেন আমরা আশা রাখি। এবং এই যে জায়গাগুলো আমরা বলেছি যে প্রতিটা জেলায় আউটলেট চাই, একটি নতুন প্রকাশক আপনি আশা করতে পারেন সে জেলায় আউটলেট বানাতে পারে, তার পয়সায় কুলোবে না, প্রফিটেবিলিটি তৈরি করবে, কোনোটাই করবে না। কোনোটাই হবে না। অ্যাসোসিয়েশন প্রতিটা জেলায় আউটলেট করে এবং প্রতিটা সদস্যের বই সেখানে রাখে, তাহলে প্রচুর বিপণন বাড়বে। একদম বই জিনিসটা হাতে নিয়ে দেখে কেনার জিনিস যেটা কমে যাচ্ছে। রাইট। আপনি অনলাইন বিক্রি খুব ভালো জিনিস, অনলাইন জিনিসটা এসে গিয়ে মানুষের প্রচুর দূরত্ব কমে গেছে। কিন্তু এই প্রসঙ্গে আমি আপনাকে বলি, আমি যখন আমার একজনের সাথে কথা হচ্ছিল যে তিনি নিজেই বইটা করেছেন এবং অনলাইনে ট্রাই করছেন, কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন বা এই ধরনের যে সমস্ত কোম্পানিজ রয়েছে যেখানে যারা চাইলে দিতে পারে, সেখানে দিতে গেলে বলছে ওদের ওখানেও নাকি একটা বড় ডিস্টারবেন্স আছে, খুব বড় গ্যাপ, যে বইটা যখন ফেরত হয় তখন ওদেরকে ওদের যে মেন যে জায়গা, সে মানে যেখানে গোডাউন, সেইখান থেকে নিয়ে আসতে হয় লেখককে আবার দায়িত্ব নিয়ে। মানে এরকম নাকি একটা ব্যাপার, বইটা হয়তো খুলে দিচ্ছে, মানুষজন দেখে নিচ্ছে, 7 দিন পরে পড়ে নিচ্ছে, পড়ে নেওয়ার পর হয়তো আবার বলছে রিফান্ড দাও। তো আলটিমেট একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, যার জন্য অনেক মানুষ আজকালকার দিনে অনলাইনে বই বিক্রি করতেই ভয় পাচ্ছেন, যেটা বাঙালিদের ক্ষেত্রে। কিন্তু বাইরে তো অনেক কোম্পানি আমি দেখি যারা সুন্দরভাবে অ্যামাজনে নিজেদের লিস্ট করছে। ফ্লিপকার্টও একটা কমার্শিয়াল প্ল্যাটফর্ম, আপনাকে কমার্শিয়ালি এনেবলড না হয়ে ওটা ইউজ করার চেষ্টা করাটাতে কিছু ক্ষয়ক্ষতি তো হবেই হবে। আপনি দেখুন এখন যে কোনো জিনিসেরই কিন্তু একটা এক্সপার্টাইজ লাগে, সেই এক্সপার্টাইজ আপনি আশা করতে পারেন না একজন লেখকের কাছে আছে। হ্যাঁ, তো তিনি চেষ্টা করছেন, একজন ছোট প্রকাশকের কাছেও আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের বেশ কিছু অসুবিধা তো হচ্ছে। এবিএলসি কি এখানে কোনোভাবে দেখুন আমরা বহু কিছু করব, আপনাকে একটা পডকাস্টে আমি একটা তাও মানে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি। বহু কিছু আমাদের স্বপ্ন, আমরা চাই যে কোনো কিছু সামগ্রিকভাবে এক জায়গায় নিয়ে আসতে। একটা নতুন প্রকাশক এলো, সে বহু কিছু জানে না, কি করলে সুবিধা, কোথায় বই ছাপালে সুবিধা, কিভাবে করলে সুবিধা, গাইড ওয়ে গুলো তাদেরকে যারা পুরনো তারা দিতে পারে। এবার সংগঠন হলে সংগঠন ওয়ার্কশপ গুলো করাবে। নতুন লেখক জানেন না যে কিভাবে এগ্রিমেন্ট করতে হয়, কিভাবে এগুলো ফলো করতে হয়, কিভাবে প্রপার ওয়েতে কিভাবে মানে ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করতে হয় সেটাই ঠিক করে জানেন না, তো সেগুলো শেখাবার একটা জায়গা দরকার। ইভেন একত্রিত হয়ে কোনো কিছু করা অনেক সহজ। যেরকম আপনি যদি পেপারটা একত্রিতভাবে কেনেন, অনেক সস্তায় কেনা, আজকের দিনে দেখবেন আপনি যেগুলো ব্যক্তিগত ওষুধের দোকান সেগুলো আস্তে আস্তে অলাভজনক হয়ে যাচ্ছে। লাভ করছে ফ্র্যাঞ্চাইজি ওষুধ দোকান, কারণ তারা কি করছে, লটে কিনছে তাদের 50-100টা দোকান। তো সংগঠনের হয়ে যদি আমরা যত কমে কিনছে তত কমে দিতে পারছে, বিক্রি বাড়ছে, মার্জিনে গেলে প্রফিট। এক্স্যাক্টলি এই পয়েন্টটাই এবিএলসি করতে চায়। এবং সরকারের কাছ থেকে কোনো কিছু যদি আপনাকে পেতে হয়, সরকার তো ব্যক্তিকে দেয় না, সে গুরুত্ব দেয় সমষ্টিকে। সমষ্টিগতভাবে যদি আপনি সরকারের কাছে পৌঁছন, যেটা আমাদের ইচ্ছা আছে, আমরা সরকারকে বলবো যে আপনারা শিল্পের উন্নতির জন্য প্রচুর প্যাকেজ দিয়ে থাকেন, তো এবিএলসিও আপনাদের কাছ থেকে সেই প্যাকেজ চাইবে। অন্তত 10 বছর 15 বছরের জন্য বাংলা শিল্পে তো আমরা এখনো পৌঁছতে পারিনি, সাহিত্য সংস্কৃতিকে ঘুরে দাঁড়াবার একটা সুযোগ দেওয়া হোক, শিল্পে পৌঁছবার সুযোগ দেওয়া হোক, আমাদেরকে অন্তত 10-15 বছর সাবসিডাইজড পেপার দেওয়া হোক আমাদের সামগ্রিকভাবে, যাতে প্রকাশক পাঠক সবারই একটা এই জায়গাটাতে ইনভলভমেন্ট বাড়ে, প্রফিটেবিলিটি বাড়ে। এবং ততক্ষণে সরকারের কাছ থেকে আমরা ইনফ্রাস্ট্রাকচার আশা করব, যেগুলো পেয়ে গেলে আমরা ভবিষ্যতে এটাকে শিল্প তৈরি করতে পারি। একটা ইন্ডাস্ট্রি না হতে পারলে কিন্তু সারাটা জীবন এরকম করে পার্ট টাইম জব, আবেগের উপর নির্ভর একটা জায়গা করে থেকে উপকার হবে না, কারোরই হবে না, প্রকাশকেরও হবে না, লেখকেরও হবে না, এবং পাঠকেরও হবে না। এবং দরকার কর্পোরেটাইজেশন। আপনাকে খেয়াল করতে হবে যে বিফোর আইপিএল বিসিসিআই কতটুকু টাকা ছিল, কতটুকু ক্ষমতা ছিল, আফটার আইপিএল কতটা ক্ষমতা। তো আমাদের কর্পোরেটাইজেশন করতে হবে যে কোনো জিনিসকে। হ্যাঁ, তার মধ্যে সাহিত্য সংস্কৃতির ফ্লেভার যেন নষ্ট না হয়ে যায়, সাহিত্য সংস্কৃতির নিজের যে জায়গাটা সেটা বজায় রেখে এই জিনিসটাকে কিন্তু কোনোটা ছেড়ে যেতে পারবেন না। আপনি সাহিত্য সংস্কৃতিকে সাধারণ বাজারি পণ্য বানিয়ে দিলেও সেটা নিজের এসেন্স হারাবে, কিন্তু তাকে যদি বাজার বিমুখ করে রাখেন তাহলেও আপনি কিছু লাভের কাজ করছেন না। দুটোকে একত্রীকরণ করে এবং সব দিক বজায় রেখে এগোবার চেষ্টা করতে হবে। সেই জন্যই এবিএলসি, যাতে আমরা একসঙ্গে পুরোটা করতে পারি। এবং এই যেটা আমি বললাম, বহু জায়গায় প্রতিটা জেলায় জেলায় পরিকাঠামো তৈরির জন্য সরকারি সাহায্য ছাড়াও আমরা চেষ্টা করব নিজেদের তরফ থেকে। আমরা অলরেডি বেশ কিছু কথাবার্তা বলেছি, হয়তো 1-2 মাসের ভেতর একাধিক আমাদের আউটলেট শুরুও হয়ে যাবে, তারপর সরকার পাশে এলে তো অনেক কিছুই হবে। এছাড়া বিভিন্ন রাজ্যে আউটলেট তৈরি করা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান যেখানে বাঙালিরা একত্রিত হন, সেখানে একটা প্রকাশকের পক্ষে বই দেওয়া লাভজনক নয়, কিন্তু অ্যাসোসিয়েশন স্টল দেবে তাদের প্রত্যেকের হয়ে, এবং সবাই মিলে একসঙ্গে করব, তাতে বাজারটা বাড়বে, বিপণন বাড়বে, নতুন লেখকের বই বহু জায়গায় পৌঁছবে, হ্যাঁ, এবং পাঠক অনেক সস্তায় বই পেতে পারবেন আশা রাখা যায়। এবং আমাদের সঙ্গে যারা জুড়বেন বিভিন্ন দেশ থেকে, তারা তাদের চিন্তাভাবনা আমাদেরকে জানাতে পারবেন। আমার অভিজ্ঞান রায়চৌধুরীর সঙ্গে কথা হয়েছে যে কিভাবে আমরা
আমাদের বাইরের বিভিন্ন ইউনিভার্সিটিতে আগে বাংলা নিয়ে প্রচুর চর্চা হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের দয়ায় আমাদের ভাষা বহু জায়গায় পৌঁছে গেছিল, কিন্তু আস্তে আস্তে সেগুলো সীমিত হয়ে আসছে। সেইভাবে আর বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলা নিয়ে চর্চা হয় না, আলোচনা হয় না। আপনি খেয়াল করে দেখবেন, যারা আপনারা খুব আপডেটেড, যে কোনো কিছুতে যে ভাষাগুলো সাপোর্ট করছে আপনাদের অনলাইনে ওয়েবে, তার মধ্যে বাংলা নেই। তার চেয়ে অনেক কম প্রচলিত ভাষা ভর্তি ভর্তি ঢুকে গেছে, কিন্তু বাংলা বলার লোকের সংখ্যা প্রচুর, তবু বাংলা ভাষা কিন্তু ওয়েবে স্বীকৃত নয়, কারণ প্রফেশনালি ইউজ করার, তার পিছনে খরচ করার লোক নেই। তো এগুলোকে ফিরিয়ে আনার জন্য খালি তো কিছুজন মিলে নিজেদের কায়েমি স্বার্থের জন্য একটা সংগঠন করা নয়, বহু দূর চিন্তা ভাবনা করার জন্য। এবং দেখুন, আরও অনেক চিন্তা ভাবনা আছে বাংলা সাহিত্যকে ঠিক কোথায় কোথায় রিপ্রেজেন্ট করা যায়। আমি পার্সোনালি বিলিভ করি যে বাঙালি সাহিত্যিকরা এখনও যা লিখছেন, হয়তো বা সেই আগের যুগ নেই, কিন্তু বর্তমান সময়টাও আলাদা, পাঠকের চাহিদা আলাদা, কিন্তু তারা যা লিখছেন তা মানে অসাধারণ ক্লাস লেখকরা রয়েছেন আমাদের সার্কিটে। তাদের লেখা যদি আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজে, ইংরেজিতে, বাইরের দেশের ভাষায় পৌঁছে দিতে পারি, তবে তারা যে স্বীকৃতি পেতে পারেন, যে টাকা পয়সা অর্জন করতে পারেন, সেটা আলাদাই জগৎ। কিন্তু সেগুলোর জন্য মিলিত হয়ে আমাদের উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে এটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার। তো সেই চেষ্টাগুলো কাউকে তো শুরু করতে হবে, এমনি এমনি তো হবে না। এবং খালি একটা সংগঠন করে আপনি প্রকাশকদের কথা ভাবলেন, লেখকদের কথা ভাবলেন, এটা করলেও হবে না, আপনাকে আরও অনেক কিছু ভাবতে হবে। আমরা শুরু করেছি ফাউন্ডেশন ফর হিস্টোরিক্যাল স্টাডিজ, আচ্ছা, FHS, যেখানে আমাদের একটা বহু অভিযোগ আছে যে বামপন্থী ন্যারেটিভে যে ইতিহাস লেখা হয়েছে, সেই ইতিহাসগুলো আমাদের প্রপার ইতিহাস নয়, একদম, সেটাকে একদম। অন্য অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। শুধুই মুঘলরাই নাকি মানে সর্বশ্রেষ্ঠ শুধু মুঘল বলা যেতে বটেই, পারে, মানে হ্যাঁ। বইয়ের আধা মুঘল আধা মুঘল, আধা গান্ধী। আধা গান্ধী, হ্যাঁ, তো মানে Right. তার আগে কিছু নেই, তারপরেও তারপরেও কিছু নেই। তো এটার এগেনস্টে আপনাকে এস্টাবলিশ করতে গেলে আপনার ইতিহাস কোথায়? রাইট। আপনার তো নেই। 15,000 বছরের যে আমাদের মহান সভ্যতা, যে সংস্কৃতি, সেটাকে তুলে ধরার কালানুক্রমিক কোনো বই নেই। আমাদের হিস্টোরিক্যাল স্টাডিজ যে প্ল্যাটফর্ম, তারা এটা, সেখানে বড় বড় যোদ্ধারা আছেন, বিশেষজ্ঞরা আছেন, আমরা সংগঠন করতে পারি, কিন্তু সেই জ্ঞানটা তো আর অর্জন করতে পারি না। আমরা তাদের পাশে থাকব, তারা এই স্টাডিজগুলো করবেন এবং এই পুরো 15,000 বছরের সঠিক আমাদের ইতিহাসটাকে তুলে ধরবেন। সেটার থেকে কিছু ইয়ে করে আমরা সরকারকে দেব, যাতে তারা তাদের যে পাঠ্যক্রমে আমাদের অরিজিনাল ইতিহাস আনতে চাইছেন, সেগুলো আনতে পারেন সহজে। এছাড়াও আমরা লোক সংস্কৃতির একটা ফাউন্ডেশন শুরু করতে চলেছি। একাধিক ফাউন্ডেশন হবে যারা আমাদের বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করবে, কাজকর্ম করবে এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বাহ। একটা সংগঠনকে সব দিক নিয়ে ভেবে হতে হবে, যাতে সাহিত্য সংস্কৃতি সেই লেভেলে পৌঁছতে পারে। তো আমরা অনেকক্ষণ ধরে অনেকগুলো আপনার ABLCর অনেক জায়গা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং ফিউচার রিলেটেডও আমরা ভাবছি কি হবে ABLCর, লাইক দ্যাট। তো আমরা যে জায়গাটা গিল্ড, এই মুহূর্তে আমরা একবার মাঝখানে এসেছিলাম গিল্ডের কাজ, কথোপকথন এটা নিয়ে। তো গিল্ড তো বইমেলা করছে, তো ইন ফিউচার আমরা কি ABLCকেও কি কোনো বইমেলা শুরু করতে দেখব? আর যদি দেখি, তাহলে গিল্ডের এক্স্যাক্টলি কোন সমস্যাটা ABLCর যে বইমেলা হবে সেখানে আমরা পাবো না বলে ভাবতে পারি? ABLC অনেক মেলার প্ল্যান করছে, ABLCকে মেলা করতে হবে, মেলা করা দরকার এক্সপ্যানশনের জন্য, বাজারটাকে বাড়ানোর জন্য, সচেতনতা বাড়ানোর জন্য, অনেক পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য মেলা তো আমরা করব। অনেক ছোট স্কেল থেকে অনেক বড় স্কেল অবধি বইমেলার প্ল্যান আমরা করছি, এবং গিল্ডও বইমেলা করুক। গিল্ডের বইমেলা করা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে সরকারি সহায়তায় তাদের এই বড় স্কেলে যে সরকার সাহায্য করছে সেই মেলাটা নিয়ে। যে সরকারি সাহায্য একটা, যারা নিরপেক্ষ নয় এবং তারা কোনোদিন নিরপেক্ষতার দাবি করেনি এবং করবেও না আমার দৃঢ় বিশ্বাস, যেখানে তারা খোলাখুলি বলে যে খালি গিল্ডের সদস্য হওয়ার জন্য কেউ বড় স্টল পায়, একদম প্রাইম লোকেশন পায়, এটা তারা স্বীকার করে, তাদেরকে কোনো সময় সরকারি সহায়তা দেওয়া উচিত নয়। যাদের কাছে জবাবদিহিতা আছে কেবল তাদের, কিংবা সরকার নিজের ক্ষমতায় নিজে বইমেলা করতে পারে, গোটা ভারতের সব রাজ্যে তাই হয়, তাই হোক। গিল্ড নিজের বইমেলা করতে চায় করুক, বা না করতে চায় না করুক, তাদের ইচ্ছে। কিন্তু গিল্ডের যে এই স্ট্রেচারটা, এই স্ট্রেচারে গিয়ে সরকারের হেল্প পাওয়াটা কাম্য নয়। আমি পরিষ্কার খোলা করবো, এটা কাম্য নয়। অনেকেই সমর্থন করছেন যে এত বড় একটা বইমেলা হচ্ছে, ভালো জিনিস, আমি কেন বিরোধিতা করছি? উপর থেকে খালি ভালোটা দেখলে তো হবে না, আমাদের ভেতরের এটাও দেখতে হবে যে এর ফলে সেই আগের শাসনের মতো একটা স্তাবক জগৎ তৈরি হয়েছে। গিল্ড করে কি, নিজের পছন্দের লোকেদেরকে বড় স্টল, প্রাইম লোকেশন দেয় এবং অপছন্দের লোকেদেরকে স্কুইজ করে, যে আমার ভবিষ্যৎ কম্পিউটার হতে পারে, তাকে ইচ্ছে করে বড় স্টল দেবো না, তাকে হ্যাকেল করব, এবং আমাদের অপছন্দের লোক হলে হয়তো স্টলই দেবো না, মানে বা দিলে এমন একটা লোকেশনে দেবো
যে লোকেশনটা সবচেয়ে খারাপ জায়গায় সবচেয়ে কম ফুটফল পাবে এরকম, এবং তারা পরিষ্কার জানিয়েছে যে তাদের কোনো দায় নেই যে কি করছে কেন করছে সেগুলো জবাবদিহিতা করার। জবাবদিহিতা করবে না তো সরকারি সাহায্য কেন পাবে? নিরপেক্ষতা একটা খুব বড় প্রশ্ন। গিল্ডের মেলায় আপনারা যে কোনো সময় যারা এই সমস্ত কিছু জেনে যাবেন তারা দেখতে পাবেন যে এই প্রশ্নগুলো প্রতিটা প্রকাশকের কাছে আছে, যে আমি কেন স্টল পাচ্ছি না, ও কেন পাচ্ছে, আমি ইংরেজি বইয়ের স্টল করতে চাইলে আমাকে হলের ভেতর দেওয়া হচ্ছে, গিল্ডের কর্তৃপক্ষের কাছের কেউ হলে আমাকে প্রাইম মেলার ভেতরে স্টল করতে দেওয়া হচ্ছে, বড় করে দেওয়া হচ্ছে। আমি যদি বলি যে আমার ফ্যামিলিতে আমার আলাদা বইয়ের মানে পাবলিশিং আছে, আমার বইয়ের আলাদা পাবলিশিং আছে, আমি দুটো স্টল পাচ্ছি না, কিন্তু গিল্ডের ফ্যামিলির হলে দুটো স্টলে দুটো প্রাইম লোকেশন দুটো বড় পেয়ে যাচ্ছি। এরকম হাজারো, মানে বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাব। এবং একটা সেই অক্ষম মিথ্যে যে জায়গার অভাব। আরে ভুল জায়গায় যদি জিনিসটা পুরো ইনভেস্ট করা হয় তাহলে জায়গার অভাব তো হবেই। আপনি ঠিক জায়গা নিয়ে ভাবছেন না কেন? আপনি চাইছেনই না যে যোগ্যতার উপর ঠিক করা হোক। আজকের ডেটে 2026-এ এসে একটা ওয়েবসাইট ব্যবস্থা নেই যেখানে আপনি পরিষ্কার প্যারামিটার দেখতে পাবেন, যেখান দিয়ে যে এই জিনিসটা আমি রিচ করলে আমি স্টল পাবো, এই করলে আমি এত স্কোয়ার ফিট পাবো। কোনো কিছু নেই, কোনো মাপদণ্ড নেই। থাকলেও সেটা মেনে চলা হয় না, মানে লোকে জানানোও হয় না, মেনে চলাও হয় না। এরকম কারো পিছনে সরকারের সাহায্য থাকা উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা পক্ষপাত দুষ্ট এবং তারা একটা স্থাবক শ্রেণী তৈরি করেছেন। গিল্ডের মেলায় তারা একগাদা সেমিনার করেন, অনুষ্ঠান করেন মেলার আগে মেলার পরে, এবং সেখানে কেবল তাদের নিজেদের পছন্দের একটা লেখক গোষ্ঠী থাকে। কেন থাকবে? কেন সমস্ত লেখক গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে না? আপনাকে ভালো বলে এমন লোকেদের যারা আপনাকে তেল মেরে চলে তাদেরকে ওখানে স্থান দিচ্ছেন, বাকিদের দিচ্ছেন না কেন? লেখক একটা যোগ্যতা, সৃষ্টিশীলতা, তাকে যদি এরকম স্থাবকতাপূর্ণ কাজে ব্যবহার করা হয় এবং স্থাবক হতে বাধ্য করা হয়, তার পরিণতি সংস্কৃতি এবং সভ্যতার জন্য ভালো নয়। তো আমরা সেটার বিরুদ্ধে থাকবো। যারা এরকম দৃষ্টান্ত তৈরি করে দেখিয়েছেন তাদের সঙ্গে আমার এই সমর্থন থাকার প্রশ্ন নেই। তারা যদি পরিষ্কার ক্লিন হতে চান আলাদা ব্যাপার, স্বাগত। সবাইকেই কেউ যদি ভালো পথে আসতে চায় স্বাগত। এবং আমি মনে করি না যে এই 49 বছর ধরে একই জিনিস কালচার চলছিল। কালচারটা খারাপ হয়েছে ধীরে ধীরে এবং অনেক কিছুতে আজকে একদম খারাপ জায়গায় গিয়ে পৌঁছে গেছে। তারা যদি এখান থেকে আবার ভালো করতে চান আমার সমর্থন পাবেন। আমি একটা ঘটনা আপনাকে অফকল বলছিলাম, সেটা এখানেও বলে দিই যে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আমার দেখা হয়েছে গিল্ডের সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে। আমি তাদের পায়ে দিয়ে প্রণাম করেছি। তাতে আমাকে বহুজন জিজ্ঞেস করেছে তাহলে কি অ্যাসোসিয়েশনের ওদের সঙ্গে সেটিং হয়ে গেল? আমি বললাম এই জায়গাটাতেই আমাদের সংস্কৃতিগত একটা পার্থক্য তৈরি হয়ে গেছে, যে গিল্ডের যিনি যাদেরকে আমরা কর্তা দেখছি তাদের একটা আলাদা পরিচয়ও আছে। তারা বড় প্রকাশনী কর্ণধার, বইবন্ধু সৃষ্টির দিন থেকে দেশ হতে চাইছে, দেশকে অনুকরণ করে এগিয়েছে। আমাদের যে কিশোর বন্ধু বেরোয় সেটা আমরা কিশোর ভারতী থেকে অনুপ্রাণিত হয়েছি। অবভিয়াসলি সেই নামটা মাথার অবচেতনে কোথাও তো কাজ করেছে, যে আমরা এগুলো পড়েছি, এগুলো পড়ে বড় হয়েছি, আনন্দমেলা পড়েছি, আনন্দমেলার যে লেআউট সেটাকে আমরা ছোঁয়ার চেষ্টা করেছি। আমরা যা ভালো দেখে এসেছি, যা ফিল করেছি, সেগুলোকেই আমরা ভবিষ্যতে নিজেদের জীবনে ইমপ্লাই করার চেষ্টা করি। তো সেখানে আমরা অবভিয়াসলি তাদেরকে মারাত্মক রেসপেক্ট করি। তো তাদের পা ছুঁয়ে প্রণাম করা এটা আমাদের খালি হোমেজ টু দেম। তো কারোর সঙ্গে মত পার্থক্য আছে তার জন্য তাকে সম্মান করবো না এরকম কোনো মানে তো নেই। তারা একজন লিজেন্ড। প্রকাশনা জগতে দেশ পত্রভারতী বাদ দিয়ে কোনো কিছু ভাবা যায় কি যে তাদের? এবং এত দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই বাংলার যত লেখক কুল আছে তাদের কিন্তু ভরসাস্থল হয়ে তারা আছেন, ছিলেন। তো সেটা তো অস্বীকার করার জায়গা নেই। অস্বীকার করবোই কেন? কারো কোনো কিছু ভুল বলতে গেলে তার ভালোটা বলা যাবে না, এরকম কিছু তো হওয়ার কথা নয়। তো যেটা গিল্ডের মেলায় আমার যে তীব্র আপত্তি সেটা থাকবে, কিন্তু তাদের প্রতি যে রেসপেক্ট সেটাও থাকবে। এবং ভবিষ্যতে এবিএলসি মেলা করলে আমি এখান থেকেই জানিয়ে রাখছি, আমরা চাইবো যে দেশ এবং পত্রভারতী সে মেলায় যোগদান করুক, বাকি গিল্ডে যারা আছে তারাও যোগদান করুন। মেলা তো সবার জন্য, এবং সেটা তাদের কাছেও আমরা এক্সপেক্ট করেছিলাম সবার হোক মেলা। হ্যাঁ, নিরপেক্ষতা বজায় রাখুন, যতটা সম্ভব চেষ্টা করুন। তাতে যদি গুছিয়ে নিয়ে আবার কিছু ভালো মেলা করতে চান আমাদের সমর্থন পাবেন। আর যদি সেরকম নিরপেক্ষতা না দেখি আমরা ভবিষ্যতেও সমালোচনা করব। তো এটা চলতে থাকবে, এর মধ্যে কোনো পার্থক্য তৈরি হবে না। অদ্ভুত সুন্দরভাবে আমরা আজকের এই আলোচনাটা করলাম। তো লাস্ট আপনার কাছে একটা প্রশ্ন, যে অনেক সংগঠন শুরু হয় কিন্তু টিকে থাকে না, যেটা আমরা গিল্ডের ক্ষেত্রেও হয়তো দেখলাম দিন প্রতিদিন। প্রথমে হয়তো ওদেরও একটা ভালো উদ্দেশ্য ছিল, তবেই হয়তো এত মানুষ জুড়ে ছিল বা কিছু, কিন্তু আস্তে আস্তে সেটাতে স্তরীকরণ হয়েছে এবং একটা লেয়ার্স এমন হয়েছে যে তারা অনেকটাই আপগ্রেডেড হয়েছে বা কিছু হয়েছে, হোয়াটএভার। তো আমরা সেই জায়গা থেকে এবিএলসি কিভাবে ব্যতিক্রম হবে, তার কি প্যারামিটার্স আপনারা রাখবেন বলে ভাবছেন? এবিএলসি জন্ম লগ্ন থেকেই ব্যতিক্রমী। আপনাকে আমি একটু আগেও বলেছি যে এবিএলসি সার্বিক, কোনো একটি বিশেষ ক্ষেত্রর
প্রমোট করার জন্য কিন্তু এবিএলসি নয়, মানে খালি লেখকের ভালো করার জন্য বা প্রকাশকের ভালো করার জন্য এবিএলসি নয়, এবিএলসি কমপ্লিট স্ট্রাকচারটার ভালো করার জন্য। এবং আমরা বিশ্বাস রাখি যদি স্ট্রাকচারটা ভালো হয়, ইনফ্রাস্ট্রাকচার বাড়ে, বাজার বাড়ে, তাহলে সবার ভালো, পাঠকের ভালো, লেখকের ভালো, প্রকাশকের ভালো, সবার লক্ষ্মী লাভ হবে, সবার পরিচিতি লাভ হবে, আরও বেশি ব্যাপক অর্থে তারা এই যে কোনো জিনিসে পাবেন। এবং আমরা এই ব্যাপকতাটাই এবিএলসির ইউএসপি। এবিএলসি প্রথম থেকে সার্বিক, এবং এই সার্বিক ভাবটা বজায় রেখে সে এগিয়ে চলবে। এবং এটার জন্য আমাদের প্রয়োজন অনেক কিছুর, অনেক সমাজের সমস্ত স্তরের মানুষদেরকে আমরা জুড়তে চাই এর সঙ্গে, তাদের পরামর্শ পেতে চাই, তাদেরকে অ্যাডভাইজার হিসেবে আমাদের সঙ্গে চাই, বিভিন্ন অ্যাসোসিয়েশনকে আমাদের অ্যাসোসিয়েট করতে চাই। আপনাকেও আমি পরে আবেদন জানাবো, অ্যাসোসিয়েট হন। আপনারা যে চিন্তাভাবনা করছেন চারবেদা নিয়ে, আমার খুব অসম্ভব ভাল লেগেছে আইডিয়াগুলো। তো আমরা চাইবো এরকম ইনস্টিটিউশন বা যে কোনো রকম অ্যাসোসিয়েশন আমাদের সঙ্গে জুড়ুক অ্যাসোসিয়েট হিসেবে, তাতে পরস্পরকে আমরা এগোতে সাহায্য করতে পারবো। এবং আমাদের দরকার পেট্রোনেজ। আপনার মাধ্যমে আমি সবার কাছে আহ্বান জানাতে চাই, যারা বিজনেসম্যান, যাদের নিজেদের সেই সক্ষমতা আছে, তারা আসুন, পেট্রোনাইজ করুন, যাতে সাহিত্য সংস্কৃতি কারো একার দায় নয়, সামাজিক দায়। এবং আপনাদের যে সামাজিক দায়বদ্ধতা থেকে আপনারা এগিয়ে আসুন, পেট্রোনাইজ করুন। এবং এটা মনে রাখবেন যে কোনো সমাজ বা জাতি সভ্যতা ও সংস্কৃতি বিহীন হয়ে বাঁচতে পারে না। তার পরিচয়টা তার সভ্যতা ও সংস্কৃতির মধ্যেই আছে, সাহিত্যের মধ্যে আছে। তো এটাকে মনে রাখতে, এটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সবার দায় আছে। এটা কারো একার সংগঠন নয়, কেউ একা এটার দায়বদ্ধতা নিচ্ছে না, নিতে পারে না। আজ কাল ভবিষ্যৎ সবসময় এটা সবার সংগঠন হয়ে থাকবে। আপনাদের সবাইকে নিজের সংগঠনকে নিজে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের দায়বদ্ধতা মনে করে এগিয়ে আসুন, এটাকে এগিয়ে নিয়ে চলুন। বাহ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব, কিন্তু এখানে আমার দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদের জন্য একটা খুব বড় ইনফরমেশন, যে শিবশঙ্করবাবু আফটার এবিএলসি গঠনের পরে প্রথম এই পডকাস্টটা রেকর্ড করছেন। তো এবং আমাদের এবিএলসি কেমন হবে ভবিষ্যৎ দিনে, আজকে এবিএলসি গঠন হয়েছে হয়তো মাস দুয়েক মোস্ট প্রবাবলি, তাই তো? রেজিস্ট্রেশন এসছে 10-15 দিন হলো। 10-15 দিন হলো, তার মানে একদমই নিউ বর্ন বেবি লাইক দ্যাট। তো এটা এবিএলসি যখন পূর্ণাঙ্গ মানুষ হবে তখন কিভাবে কাজ করবে বা কিভাবে তার জায়গা তৈরি করবে, সেটা আমরা দেখার জন্য অপেক্ষায় থাকব। এবং অবশ্যই ভবিষ্যতে আবার আমরা 1 বছর বা 2 বছর পরে বা মাঝখানেও যদি আমাদের সময় হয়, আমরা শিবশঙ্কর বাবুকে নিয়ে বসবো, আমরা দেখব যে যা বলা হচ্ছে তা কি করা হচ্ছে, আদৌ হচ্ছে নাকি হচ্ছে না, নাকি কোন জায়গাতে ল্যাকিং হচ্ছে, আমরাও সমালোচনা করব। এবং আপনারা সবাই জানেন এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলটি আমরা কিন্তু সবসময় ইনোভেটিভ ওয়েতে যারা নতুন ধরনের কোনো কিছু কাজ করতে চাইছে বা এটা নিয়ে ভাবছে তাদেরকে আমরা আনি, নতুন নতুন অপশন, নতুন নতুন ভাবনা চিন্তাকে আমরা অলওয়েজ ট্রাই করি তাদেরকে একটু আপলিফট করার জন্য, যতটুকু আমাদের সমর্থন আছে তা নিয়ে। তো সেটা নিয়ে যতটুকু আমাদের সঙ্গতি আছে বা যতটুকু আমাদের জায়গা আছে, সেই জায়গাটাতে যতটা, আজকে যদি দুটো মানুষও দেখে মনে করেন যে হ্যাঁ এবিএলসি সম্পর্কে আমি নতুন করে কিছু জানলাম, সেটাই আমাদের জন্য প্রাপ্তি। ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতদিন ধরে এক্সপ্লোর উইথ দীপ দত্ত চ্যানেলটি ভালোবাসছেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরও নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।